ফের ইরান ইসরায়েল তুমুল লড়াই, মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি, ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে তেল আবিবের হামলা, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এক ব্যক্তির এনআইডি দিয়ে পাসপোর্ট নেন অন্যজন, জালিয়াতির সত্যতা মিলেছে ইমিগ্রেশন অফিসের সার্ভারে, দায় চাপালো এসবি রিপোর্টের উপর, ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা, কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীরগতি, রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে দেশ শতাধিক প্রকল্প, চরম দুর্ভোগে স্থানীয়রা। এবং অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে রণক্ষেত্র বরগুনার পাথরঘাটা, কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা, গাড়ি ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি নিক্ষেপ। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ইসরায়েল। তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান। জবাবে ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের। এছাড়া খামেনি ঘনিষ্ঠ এক শীর্ষ সেনা কর্মকর্তা হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছেন তিনি। শনাক্ত হয়েছে খামেনির অবস্থানও। 6 দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এছাড়া ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে সবশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে IRGC। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনারা। জানায় দেশটির অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। এ হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানি নিহত হয়েছেন বলেও দাবি করে নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সিবিএস বলে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো এ হামলার লক্ষ্য হতে পারে। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান তিনি। এখানেই শেষ নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পোস্টে তিনি বলেন, ইরান প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা উদ্বেগজনক। এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বলেন, ইসরায়েলের হামলা যেন গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যাকে আড়াল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই অস্থিরতা যেন সিরিয়াকেও না গ্রাস করে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই সহিংসতার বৃত্ত থামাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে IAEA এর পক্ষ থেকে নিরপেক্ষ বিশ্লেষণ আহ্বান জানায় মস্কো। ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেওয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
ইরান ও ইসরায়েল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের উপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে 40,000-এ। একদিকে যুদ্ধ প্রস্তুতি, অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চান ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্ডোতে বোমা হামলা করেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানায়, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন, এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক। কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে আরও জানান, ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প। বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে সূত্র জানিয়েছে যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, মার্কিন বাহিনী এখনও আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেতো। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়া এবং জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় দাম আরও বাড়তে পারে। শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতির এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আবার মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তেল ও জ্বালানি সরবরাহকারী দেশগুলোর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী। এদিন সকালে 2% বেশি দাম বেড়েছে। পরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.22 ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $72.61 হয়। তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শিল্প খাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি। এখনও ওপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনও ইরানের খার্ক দ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তেল আবিব যদি সেখানে হামলা করে, সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $90 উঠতে পারে। তারা আরও জানাচ্ছেন, রাজস্ব আয় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি। টালমাটাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায়। এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হরমুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে। এতে জলযানগুলোর উপর প্রভাব পড়তে পারে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরো বড় ধরনের প্রভাব পড়বে, তাতে সন্দেহ নেই। প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়ে থাকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে।
দেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে কৃষিতে ক্ষতি হাজার কোটি টাকা। ঝুঁকি কমাতে ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট নিয়েছেন অন্য ব্যক্তি। আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে এই পদ্ধতিতে পাসপোর্ট গ্রহণের সুযোগ নেই। এদিকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পাসপোর্ট নেওয়া ব্যক্তির অনুকূলে পুলিশের বিশেষ শাখার দেয়া প্রতিবেদনের সত্যতা মিলেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের সার্ভারে। অন্যদিকে পুলিশের বিশেষ শাখায় তথ্য চেয়ে সময় সংবাদের করা আবেদনের অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানায় স্পেশাল ব্রাঞ্চ। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? না, এরকম লোক নেই। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ব্যক্তিগত পাসপোর্টের আবেদন করেন নাইম উদ্দিন ভূঁইয়া। ব্যাংকে টাকা জমার রসিদ ও অনলাইন আবেদনের কপি নিয়ে যান মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। ছবি তুলে আঙুলের ছাপ দিতে গেলে বাধে বিপত্তি। নাইম জানতে পারেন তার এনআইডির অনুকূলে এর আগে একটি পাসপোর্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর, যার প্রকৃত মালিক অন্য কেউ। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? ইসমাইল সাহেবের সাথে ডিসকাস করে আমার সকল কাগজের ডকুমেন্টস যেগুলো আছে এগুলোর ফটোকপি নিল। জিজ্ঞেস করলাম আমি এটার আপডেট কবে পাবো। তো উপবিচারক একটু বিরক্ত স্বরে আমাকে বললো যে আপনি এখন যান। এক সপ্তাহ পর আমি তাকে কল দিলাম যথারীতি। তো শফিক সাহেব আমাকে বলে আমার কাছে এটা কোনো আপডেট নেই, তারা আমাকে কোনো সিদ্ধান্ত দেয় না এখন। জালিয়াতির মাধ্যমে নেয়া পাসপোর্টের আবেদনের কপি হাতে আসে সময় সংবাদের। সেখানে দেখা যায় নাইমের নামে থাকা এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা পরিবর্তন করেছে প্রতারক। পরিবর্তন করা হয়েছে স্থায়ী ঠিকানাও। সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামের সময় সংবাদ। পাসপোর্টে দেয়া ঠিকানায় গিয়ে দেখা যায় যার নামে পাসপোর্ট সেই ব্যক্তি এই বাড়িতে কখনোই ছিলেন না। না, এরকম লোক নেই। নাই। আমরা দীর্ঘদিন ধরে আসি তো এখানে, সেক্ষেত্রে এটা কোনো প্রশ্নই আসে না। ভেরিফিকেশনে কেউ আসে না। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। মালিক তুমি দেখছো? না, আমি দেখিনি। না, ও আমাদের সিকিউরিটি, ও কোনোদিন দেখে নাই। আমি আজকে 2 বছর পর্যন্ত আসছি, তো এই নামে আমি কেউ পাইনি। আর এবার মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেটাবেজের সঙ্গে প্রতারকের দেয়া তথ্য মিলিয়ে দেখে সময় সংবাদ। 10 বছর মেয়াদি 48 পাতার এই পাসপোর্টটি সরবরাহ করে মোহাম্মদপুর আঞ্চলিক অফিস। এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট কিভাবে নেওয়া সম্ভব হলো? তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায় চাপালেন পুলিশের বিশেষ শাখার রিপোর্টের উপর। এনআইডির সাথে যেহেতু ছবি অ্যাড ছিল না, সে কারণে ছবি যাচাই করা হয়তো সম্ভব হয়নি। আইডি কার্ডের সাথে নামের মিল ছিল, বাবা মার নাম মিল ছিল। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। ছবি, ঠিকানা ও আঙুলের ছাপ যাচাই করার সুযোগ থাকার পরও এমন ঘটনা কিভাবে ঘটছে? তথ্য চেয়ে করা আবেদনের 24 ঘন্টার মধ্যে সময় সংবাদকে লিখিত বক্তব্য পাঠায় পাসপোর্ট অধিদপ্তর। সেখানেও বলা হয় এসবির প্রতিবেদনের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হতো। ভেরিফিকেশন রিপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করলে লিখিত আবেদন করতে বলে এসবি অফিস। 28 এপ্রিল সময় সংবাদের আবেদন গ্রহণ করলেও উত্তর পাঠায় 23 দিন পর। উত্তরে বলা হয় একজনের তথ্য ব্যবহার করে অন্য জনের পাসপোর্ট গ্রহণে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের দায়িত্ব রয়েছে। পাশাপাশি এটা অনুসন্ধানকারী কর্মকর্তার গাফিলতি ও অদক্ষতার কারণে হতে পারে। এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। তবে জালিয়াতি করে পাসপোর্ট নেয়া ব্যক্তির অবস্থান এখনো অজানা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আবারও চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 28 জন। চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত সোমবার করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া গত 10 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 28 জন। এর মধ্যে 22 জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।
এদিকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালটিকে ইতোমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালু করা হয়েছে 20 শয্যার আইসোলেশন কেন্দ্র। করোনা বিশেষায়িত এই হাসপাতালে ইতোমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছেন। ওই 3 রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। সিমটমের উপর ভিত্তি করে আমরা আমাদের সেভাবে ভর্তি করব, ওরা ইমার্জেন্সিতে দেখবে, তারপর আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে পাঠাবে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতিও। তবে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষজন। বুক ব্যথা করে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সিমটম আগের মতো, এখানে বলতেছে নেগেটিভ। আমরা আমাদের সচেতন অনুযায়ী আমরা চলতেছি। স্যাম্পল কালেকশনের জন্য শুরু হয়েছে এবং কি আমরা টেস্টও করতেছি, অ্যাডভাইস করতেছে আমাদের ডাক্তার স্যার, কনসালটেন্ট স্যার। ওনারা অ্যাডভাইস করলে ওখান থেকে কাগজ দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা এখানে পরীক্ষা করব। করোনা পরীক্ষা করার কিটের কোনো সংকট নেই বলে জানান সিটি মেয়র। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 300-এর মতো কিট অ্যাভেলেবেল আছে, কাজে এটা অসুবিধা হবে না। আর RT-PCR এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে। তারপর কিছু প্রাইভেট ক্লিনিক কিন্তু আস্তে আস্তে সেটা আগেও করেছিল তারা, সেই ক্লিনিকগুলো আবার তারা কাজ করছে। আমাদের 20 বেডের আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের ICU আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রেখেছি। এর পাশাপাশি আমাদের জেনারেল যে পেশেন্টগুলো এতদিন ধরে চিকিৎসা নিয়ে আসছিল তাদের জন্য আমরা চিকিৎসাটা এখনো অব্যাহত রেখে দিয়েছি। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে 3টি ভেন্টিলেটর সেট করা হয়েছে, সেই সঙ্গে 5টি ICU বেড নিয়ে প্রস্তুত কোভিড ইউনিট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটায় অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জেলে। এ সময় কোস্টগার্ডের গাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটার আলম কোম্পানি ও মাসুম কোম্পানির 2টি অবৈধ ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে ট্রলার মালিক ও জেলেরা পাথরঘাটার কোস্টগার্ডের জেটি সংলগ্ন ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। এতে উত্তেজিত জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন। জেলেদের দাবি, ট্রলার 2টি জব্দ করার পর কোস্টগার্ড চাঁদা দাবি করে। এতে তারা প্রতিবাদ জানালে 2 জেলেকে লাঠিপেটা করে কোস্টগার্ড। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাকা পয়সা নেছি কোরবানির আগেও, এখন আইসা আবার নতুন করে টাকা পয়সা চাইতেছে। মানুষ কেবল অবরোধ শেষ হইল, কেবল সাগরে যাচ্ছে, আবহাওয়া খারাপ, এর মাঝখানে এই টাকা পয়সা দিতে লেন্ডি হয়েছে। সে কারণে বোধহয় এই ওনারা ক্ষুব্ধ হয়ে এই কার্যক্রমগুলো চালাইতেছে। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই, এই খালের মধ্যে সব ব্যথা। ঠিক মতো মাসোয়ারা না পায় তখনই সে এটা বলে অবৈধ, এটা চলবে না, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাগজই সে মানে। বোর্ড 2টা ধরছে, ধরার পরে আমরা সব কাগজ কালকে রাত্রে বলছে স্যার এগুলো তো সব হাইকোর্টের রিট আছে, রিটটি যা আছে এটা পরে দেখা যাবে। উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, তো সেটি সমঝোতার জন্য আমরা আগামীকাল একটা মত বিনিময় সভা ডেকেছি, সেখানে বসে আমরা বিষয়টি ফয়সালা করব। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, বরগুনা। রাজশাহী বিভাগের 150-এর বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অভিযোগ উঠেছে, ঠিকাদারদের গাফিলতির কারণে মেয়াদ বাড়ানোর পরও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের জুলাই পর্যন্ত রাজশাহী জেলায় 40টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ, কালভার্টের পাশাপাশি নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান। এরপর কয়েক মাস বন্ধ থাকার পর আবারও প্রকল্পগুলোর কাজ শুরু হলেও ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। যানবাহন চালকরা জানান, সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে অনেক রাস্তা। একই অবস্থা নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। যেগুলো নতুন করে শুরু হয়েছে তারও ধীরগতি। 20 কোটি টাকার বাজেট আর কাজ মনে করেন যে আপনার 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আশা করি যে এই কাজটা দ্রুত কাজ করে দেখ, জনগণের শান্তি হোক, জনগণ যাতে চলাফেরা ঠিক মতো করতে পারে। একটু তো এই বৃষ্টি হলে এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় গাথা আছে, এই গাথাগুলোতে পানি জমে থাকতেছে। কিছুক্ষণ আগে আমি গাড়ির কাজ করে নিয়ে আসলাম। এই রাস্তা খারাপের কারণে আমার গাড়ির এই
বল জয়েন্ট, শকের জাম্পার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ঠিকাদাররা নানা অজুহাত দেখালেও স্বীকার করেছেন কাজের ধীরগতির কথা। তাই কয়েক দফা মেয়াদ বাড়লেও নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাজগুলো ধীরগতির মেন কারণ হলো এখানে আগে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা ভাঙতে হয়, ড্রেনটা ভাঙার পরে নতুন ড্রেন, এই ভাঙার কারণে দেরি হয়েছে। কাজের ধীরগতি নাই, এটা ভারী কাজ না, কাজটা গতিতেই আছে, কিন্তু নিজের ছুটি 10 দিন। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আমি একটু হার্ড লাইনে চলার চেষ্টা করতেছি যে আমার কাজ ভালো চাই, হ্যাঁ কাজ ভালো চাই, আমি সাইট ভিজিটও করি এবং কাউকে যে ছাড় দেওয়ার কথা বলি তাও না। ডেভেলপমেন্ট কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, সেই সভায় আমাদের নির্দেশনা থাকে ঠিকাদার যেই হোক বা যেখানেই থাকুক আমাদের কাজটা ডিউ টাইমের মধ্যে শেষ করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিকাদার যদি নাও থাকে সেই ঠিকাদারের রিপ্লেসমেন্ট তৈরি করে আমরা দ্রুত কাজ শেষ করে ফেলব ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগের 8টি জেলায় 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে আলাদা একটি অধিদপ্তর গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 শিরোনামে অধ্যাদেশটি জারি করা হয়। অধ্যাদেশটি কার্যকর হওয়ার পর থেকে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বিলুপ্ত করা হয়েছে। অধিদপ্তর জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা ও ডেটাবেস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে। অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা আহত না হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে কোনো সুবিধা দাবি করলে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বেচাকেনা, রফতানি ও সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। ইউরোপ, মধ্যপ্রাচ্যের পর এবার প্রথমবারের মতো রফতানি হচ্ছে চীনেও, যা আগ্রহ বাড়িয়েছে তাদের। তবে আমের প্রক্রিয়াজাত পণ্যের রফতানি বাজার বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে 8,000 কোটি টাকার আম বাণিজ্য হবে চাঁপাইনবাবগঞ্জে। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, হিরসাপাত ও গুটি জাতের আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট, রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি। ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তবে এবার এখানের আম যাবে চীনেও। 1,20,000 মেট্রিক টন আম রপ্তানির স্বপ্ন দেখছেন চাষিরা। ফলন আল্লাহর রহমতে ভালো আছে, এবং আবহাওয়া ভালো আছে। আমরা বাণিজ্যিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি। বাজারে যদি আমের দামটা ভালো পায় তাহলে আমরা চাষিরা লাভবান হব ইনশাল্লাহ। জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত। এই কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা, আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষি, উদ্যোক্তা ও রফতানিকারকরা। সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি, খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি। যে ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবো, এই ধরনের জাতগুলো রপ্তানি হবে, এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি। কৃষক নেতাদের দাবি, আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য। কোনো অসাধু রপ্তানিকারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে, এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কাজ করছি আম নিয়ে প্রক্রিয়াকরণের চেষ্টা করছি, আমাদের নিজেদের পক্ষে কিন্তু একা সম্ভব না, রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় আম বাণিজ্য হবে প্রায় 8,000 কোটি টাকার। বিপণন এবং আম প্রক্রিয়াজাতকরণ থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট আছে, এই সব মিলে প্রায় 7,500 থেকে 8,000 কোটি টাকার একটা আমের বাণিজ্য হবে বলে আমরা আশা করতেছি।
কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,০০০ মেট্রিক টন। জেলা থেকে গত বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ১৩৩ মেট্রিক টন ও ২০২৩ সালে আম রফতানি হয় ৩৭৬ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে ৩৫ জেলা থেকে চামড়া আসছে। মাসব্যাপী শুরু হওয়া চামড়ার হাটে ট্যানারি মালিকরা খাসির চামড়া কিনলেও গরুর চামড়া কেনা এখনও শুরু করেনি। দেখা দিয়েছে পরিবহন সংকটও। এদিকে জয়পুরহাটে মজুত করা চামড়া কিনতে এখনও সাড়া মেলেনি ট্যানারি মালিকদের কাছ থেকে। সীমান্ত দিয়ে অবৈধভাবে চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। বিভিন্ন বাহনে করে দেশের ৩৫টি জেলা থেকে পশুর চামড়া আসছে নাটোরের আড়তে। গত ১৩ জুন থেকে এখানে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট। ট্যানারি মালিকরা ছাগলের চামড়া কেনা শুরু করলেও এখনও বেচা কেনা শুরু হয়নি গরুর চামড়ার। ব্যবসায়ীরা বলছেন, নাটোরের ১.৫ শতাধিক আড়তে গরুর চামড়া মজুত রেখেছেন তারা। সরকারের নির্ধারিত দরে বিক্রি করতে না পারলে তাদের বড় লোকসানের আশঙ্কা। গরুর চামড়া কেউ পল্টায়নি, কোনো পার্টি নাই, কোনো দাম দক্ষিণা কেউ কিচ্ছু বলেনি। চামড়া দাম কম বলছে, কোনো কোম্পানি এখন পর্যন্ত আসেনি। সরকার বললো যে আমরা ১৩০০ টাকা করে বিক্রি হবে, ১৩০০ টাকা ৬০০ তো দাম করে না। আমাদের এখানে খাসি, ভেড়া এবং ছাগলের চামড়া বিক্রি শুরু হয়েছে। খাসির যে ভালো চামড়াটা সেটা ১০০ থেকে ১২০, ২৫, ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, চামড়ার মৌসুমে দেখা দিয়েছে পরিবহন সংকট। তবে আগামী সপ্তাহ থেকে গরুর চামড়া বিক্রি হওয়ার আশা তাদের। আগামী সপ্তাহ থেকে প্রোগ্রামের ট্যানারি মালিকরা, মোটামুটি সব ট্যানারি মালিকরা আশা করি আসবে। ট্রাকের ভাড়া অতিরিক্ত, যার জন্য মনে করেন আমরা ট্রাক পাচ্ছি না। যখন প্রত্যেকদিন ২ লাখ ৩ লাখ ট্রাক পাচ্ছি। ঈদের ১২ দিনেও পশুর চামড়া অবিকৃত রয়েছে জয়পুরহাটে। এখনো কোনো ট্যানারি মালিক চামড়া কেনার জন্য আসেননি বলে জানান ব্যবসায়ীরা। এতে লোকসানের আশঙ্কা তাদের। ঈদের পর ৫ দিন যাচ্ছে, ট্যানারির মালিকরা এখনো খোঁজ খবর নেয়নি। কোনো ট্যানারির মালিক আমাদের কোনো ফোন দেয়নি। আমরা এখন কি করব, এই চিন্তার মধ্যে আছি। সম্প্রতি চামড়া অবৈধভাবে পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। স্পর্শকাতর যে জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় রয়েছে, এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত টহল এবং নজরদারি রয়েছে। প্রতি বছর কোরবানির পর নাটোরে মাসব্যাপী চামড়ার হাট থেকে প্রায় ৩ লাখ পিস গরু ও প্রায় ৫ লাখ পিস খাসির চামড়া বিক্রি হয়। আর বর্তমানে জয়পুরহাটের ২৬টি গুদামে ৯৭,০০০ পশুর লবণজাত চামড়া মজুত করা হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে একটি কারখানার রাসায়নিক বর্জ্য সেচ খালে নিষ্কাশনের অভিযোগ উঠেছে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। অন্যদিকে দূষিত পানির কারণে ক্ষতি হচ্ছে ক্ষেতের ফসল। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সবুজ মোল্লার রিপোর্ট। কারখানার রাসায়নিক বর্জ্য এখন সেচ খালে, সেখান থেকে তা ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে। ২০১৮ সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকায় বিডি ক্রিয়েশন নামে একটি হস্তশিল্পের কারখানা চালু হয়। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পরিশোধন ছাড়াই নিষ্কাশন করা হয় পার্শ্ববর্তী সেচ খালে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে দূষিত পানির কারণে ফসলের ক্ষতি। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানান তারা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ চোটে, মানে যে বাড়িতে তো থাকাই যায় না। কলে তো কেউ বিশ্বাস করে না। আমরা থাকি বাড়ির সামনে, আমরা জানি যে বাচ্চা কাচ্চার অনেক সমস্যা। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, কোম্পানিতে ঘাড়ি লাগায় না, এটা দেখেই তো না। জমিগুলোতে পানি দেওয়ার শেষ জায়গা মাত্র একটাই কেনাল। এখান থেকে পানিগুলো যখন দেওয়া হয় তখন যত এই আবাদের ফসল আছে সবগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এলাকার লোক সবাই ২-৪টে মাছ মেরে খাইতে পারতো। এখন এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে ব্যাঙও মারা যায়। প্রশাসনের কাছে এই জিনিসটা মুক্ত করলে পারে সবাই এলাকায় শান্তশিষ্টভাবে বসবাস করতে পারবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সেটা ভালো করে দেখব, পরিদর্শন করে যদি এরকম কোনো কিছু ব্যবস্থা হয় তাদেরকে আমরা
এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। আমি গুরুত্ব সহকারে দেখব এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। কারখানা এলাকায় অন্তত 1000 মানুষের বসবাস, আর এ কারখানার বর্জ্য সেচখাল হয়ে ছড়িয়ে পড়ছে অন্তত 100 একর ফসলি জমিতে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য দেশটির বাইরে যেতে প্রয়োজন হবে নিয়োগকর্তার ছাড়পত্র, যা কার্যকর হবে 1 জুলাই থেকে, এমনটাই জানিয়েছে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে। এতে নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপে শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার। 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন। কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট, অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা। নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের। দুবাই, চায়না, বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যা লাগে, ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে, তো তখন আমরা কুয়েতিরা এখানে অবস্থান করে না, দেশের বাইরে অবস্থান করে, ব্যস্ত থাকে। আমাদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে, ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার, ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করে বিক্রি করে দেশে যাইতে পারতো না। এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা, শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা, পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শান্তির বার্তা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফের ইরান ইসরায়েল তুমুল লড়াই, মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি, ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে তেল আবিবের হামলা, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এক ব্যক্তির এনআইডি দিয়ে পাসপোর্ট নেন অন্যজন, জালিয়াতির সত্যতা মিলেছে ইমিগ্রেশন অফিসের সার্ভারে, দায় চাপালো এসবি রিপোর্টার উপরে। ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এবং দেশের আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা। কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।